কি বলছে, নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি ভারতের পুরুষ এবং মহিলাদের সম্পূর্ণ সমতার ব্যবস্থা করে? মানে ভারতীয় সংবিধানের মধ্যে, ভারতীয় সংবিধানে 14 এবং 15 নং ধারা অনুযায়ী, ভারতের সংবিধানের 5ম তফসিল অনুযায়ী, ভারত স্বাধীনতা আইন অনুযায়ী, ভারতের সংবিধানের 20 নং ধারা অনুযায়ী। তো এখানে যে যতগুলা ধারা আছে, ঠিক না, সংবিধানের যে ধারাগুলো রয়েছে সেই ধারাগুলোকেও কিন্তু মুখস্থ করতে হবে। ক্লিয়ার? তো এটার অ্যান্সার হচ্ছে 14 এবং 15 নং ধারাতে ভারতের পুরুষ এবং মহিলাদের সম্পূর্ণ সমতার কথা বলা আছে। ঠিক আছে, চলো 2 নম্বরটা পর, বিউটি পর কি আছে? হুম 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 কি বলছে, মোট সদস্য 10 কিন্তু শুরুতে ছিল 6। তারা 2 বছরের জন্য নির্বাচিত হয়। এবার কি বলছে দেখ, এ নম্বর অপশন কি বলছে, কেবলমাত্র একটাই ঠিক, যে নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি অথবা কোনগুলি সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সম্পর্কে সঠিক। কি বলছে, মোট সদস্য কিন্তু 10, কিন্তু প্রথমে ছিল 6। এটা হচ্ছে 1 নম্বর। তারপরে 2 নম্বরটা কি বলছে, তারা 2 বছরের জন্য নির্বাচিত হয়। মানে সম্মিলিত জাতিপুঞ্জের যে নিরাপত্তা পরিষদের যে অস্থায়ী সদস্যরা, তারা কিন্তু 2 বছরের জন্য কি হয়, নির্বাচিত হয়, এটা বলছে। এবার অপশন নাম্বারে কেবলমাত্র 1 নম্বরটাই ঠিক, 2 নম্বরটা তার মানে হবে না। কি বলছে এখানে, যে তারা তার মানে 2 বছরের জন্য নির্বাচিত হয় না। এবার এখানে কি বলছে, কেবলমাত্র 2 নম্বরটাই ঠিক, তার মানে প্রথম মোট সদস্য 10 নয়, ঠিক না, এরকম। সি নম্বরটা কি বলছে, 1 আর 2 উভয়ই ঠিক। আর ডি নম্বরটা কি বলছে, এ আর 1 আর 2 কোনোটিও নয়। তাহলে কোনটা হবে বলো? বলতে পারবে? এটা অ্যান্সারটা হচ্ছে সি নাম্বারটা, 1 আর 2। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখ অনেক কয়টা কোশ্চেন কিন্তু তোমার জানা থাকলো, যে সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের অস্থায়ী যে সদস্য আছে তার মোট সদস্য সংখ্যা কত? 10। বোঝা গেল কিনা? কিরে, বুঝছিস কিনা বল? মোট সদস্য সংখ্যা কত পরীক্ষা আসতে পারে? তাহলে কি হবে, মোট সদস্য সংখ্যা হলো 10। ওকে, তারপরে কি হচ্ছে, তারা আর প্রথমে কত ছিল, প্রথমে ছিল হচ্ছে 6, হয় কি না? এটা মানে এই কোশ্চেনটা জানতে পারলে তারপরে কি হচ্ছে, তারা মোট কত বছরের জন্য নির্বাচিত হয়? 2 বছরের জন্য। এবার এখান থেকে দেখ 3টা কোশ্চেন কিন্তু তোমাদের কি হলো, জানা থাকলো। কি ঠিক না বল? ক্লিয়ার? এরপরে 3 নম্বরটা, হ্যাঁ যশিকা পর 3 নম্বরটা কি বলছে? যশিকা পর 3 নম্বরটা কি বলছে? হুম 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 হ্যাঁ, যে নিম্নলিখিতগুলির মধ্যে, মানে নিম্নলিখিতগুলির কোনটির মাধ্যমে, মানে কোনটার দ্বারা 4ঠা জুলাই মানে 4ই জুলাই 1976 আমেরিকা স্বাধীনতা ঘোষণা। এবার তাহলে কি হচ্ছে, এখানে একটা জিনিস জানতে পারছো, যে আমেরিকা আমাদের যেমন 15ই আগস্ট, হয় কি না? কি
কি ভারত তো 15 আগস্ট, তাই কি না? তাহলে আমেরিকা কি জানতে পারলে বলতো? আমেরিকা থেকে কি জানলে? আমেরিকার ডেটটা কত? হ্যাঁ, 4 জুলাই, হয় কি না? এটা কি আগে জানতিস? নিশ্চয়ই জানতিস না। এই জিনিসটা জানা হলো। আমাদের কত হচ্ছিল? 1947 সাল, 15 আগস্ট, 15 আগস্ট। আর আমেরিকা কত? হুম, 1776 সালে 8 জুলাই। এটা এটা আবার মানে ভুলে হারাবি না তো এবার? বুঝা গেল? এবার কি হচ্ছে যে নিম্নলিখিত গুলির মধ্যে কোনটির মাধ্যমে 4 জুলাই 1976 আমেরিকা স্বাধীনতা ঘোষণা হয়েছিল? ঠিক আছে, কি বলছে? ওয়াশিংটন সম্মেলন, সান ফ্রান্সিসকো সম্মেলন, তৃতীয় মহাদেশীয় কংগ্রেস, প্রথম মহাদেশীয় কংগ্রেস। কোনটা হবে তাহলে? কোন পরীক্ষাতে আসছে দেখ? এনডিএ। এনডিএ পুরো নাম বলতো, বলতে পারবি? এটা একটা এক্সাম হয় যেখানে, এটা বিশেষ করে আর্মি অফিসার তৈরি করা হয় এই এক্সামের দ্বারা, বুঝেছিস? ছোট ছোট মানে ছেলেগুলাকে নেওয়া হয় এই চাকরি, যারা 11 মানে মাধ্যমিক পাশ করার পরেই এই পরীক্ষা দেওয়া হয়। এটা পরীক্ষা আসতে পারে এনডি ন্যাশনাল, এটা হেডকোয়ার্টার হচ্ছে দেরাদুনে, ন্যাশনাল ডিফেন্স একাডেমি। বুঝেছিস কি বললাম? হুম? তো এটার অ্যান্সার হচ্ছে সি নাম্বারটা, দ্বিতীয় মহাদেশীয় কংগ্রেস। ওকে, দ্বিতীয় মহাদেশীয় কংগ্রেস থেকে 4 জুলাই 1776 আমেরিকা স্বাধীনতা ঘোষণা হয়েছিল। ক্লিয়ার? বুঝে গেল? ওকে, নেক্সট, পরেরটা, পর বিউটিফুল। হুম, কোনটা হুম, সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষ শব্দগুলি মূল সংবিধানের অংশ ছিল না। প্রস্তাবনা ভারতের সংবিধানের লক্ষ্যকে বিবৃতি করে। প্রস্তাবনা আদালত কর্তৃক বলবৎযোগ্য। প্রজাতন্ত্রে সংবিধানের আওতাধীন সমস্ত কর্তৃত্বের উৎস হিসাবে জনগণকে বোঝায়। কি বলছে কোশ্চেনটা? যে ভারতের সংবিধান, হুম, প্রজাতন্ত্র সংবিধানের আওতাধীন সমস্ত কর্তৃত্বের উৎস হিসাবে জনগণকে বোঝায়। মানে কি বলছে? যে ভারতের সংবিধান সংক্রান্ত নিম্নলিখিত কোন বিবৃতিটি সঠিক নয়? এবার জনগণই তো মানে প্রজাতন্ত্রের কি হচ্ছে মেন উৎস, এটা না? তাহলে এটা তো হবে না। বুঝছিস যোশী? কি বললাম? জনগণকেই তো ধরা হয় না, হয় কি না? রাজা যেটা সেটা তো রাজতন্ত্র বলবে, প্রজা মানে কি? জনগণ, হয় কি না? জনগণই তো প্রজা। এটা অ্যান্সার হচ্ছে এই যে সি নাম্বারটা। মূল সংবিধানের অংশ তো সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, পরে তো এই গণতান্ত্রিক। হ্যাঁ, এই কোশ্চেন গুলাই তো মানে পড়তে লাগে, তার জন্য। বুঝেছিস তো কি বললাম? মানে অনেক কনফিউশন কোশ্চেন দিয়ে দেয়। প্রস্তাবনা আদালত কর্তৃক বলবৎযোগ্য, এটা হচ্ছে সংবিধানের। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, ক্লিয়ার। প্রস্তাবনা আদালত কর্তৃক বলবৎযোগ্য। এবার 5 নম্বরটা দেখি বলছে। কি বলছে? যে নিম্নলিখিত কোনটি লোকসভার অধ্যক্ষের ক্ষমতা নয়? জনগণের কক্ষে অধ্যক্ষ সভাপতিত্ব করেন। তারপরে শুরুতেই অধ্যক্ষ তার ভোটাধিকার প্রয়োগ করেন। জনগণের কক্ষে শান্তি শৃঙ্খলা রক্ষার ক্ষমতা অধ্যক্ষের আছে।
দেখবি এগুলাতে মানে হিস্ট্রি, জিওগ্রাফি এগুলো খুবই ভালো লাগবে। ঠিক আছে, সংবিধানটা সম্পর্কে খুবই কম ধারণা তো। আমরা খালি সংবিধানটাকে কি রকম ভাবে পড়ি বলতো, যে এই কয়েকটা কোশ্চেন ইম্পর্টেন্ট আছে, এই কয়টা কোশ্চেনকেই পড়লাম বাস। যেমন ধরো আহ হুম, ধর্মীয় স্বাধীনতার অধিকার, ঠিক না? আর তারপর হচ্ছে রাষ্ট্রপতি শাসন কত নম্বর ধারায় রয়েছে, ঠিক না? এসসি এসটি কোথায় কত নম্বর ধারায় রয়েছে, হয় কি না? এগুলাই আমরা খালি ইম্পর্টেন্ট এদিক ওদিক শুনি পড়ি। তো এগুলোকে যখন রেগুলারলি আমরা কন্টিনিউয়াসলি পড়তে থাকবো আর প্র্যাকটিস করতে থাকবো, তখন দেখবা খুবই মানে ইজি হয়ে যাবে। তো নিম্নলিখিত কোনটি লোকসভার অধ্যক্ষের সমস্ত ক্ষমতা ক্ষমতা নয়, মানে লোকসভার অধ্যক্ষের ক্ষমতা নয়? এটার অ্যান্সার হচ্ছে বি নাম্বারটা। শুরুতেই অধ্যক্ষ তার ভোটাধিকার প্রয়োগ করেন। ওকে, তারপরে নেক্সট 6 নাম্বারটা কি হবে? নিম্নলিখিত কোনটি ভারতীয় সংবিধানের 51A ধারায় অন্তর্ভুক্ত হয়েছে? মৌলিক কর্তব্য, মৌলিক অধিকার বাতিল, রাজ্যপালদের বিশেষ ক্ষমতা, তারপর হচ্ছে লেখ। কোনটা হবে? এই নাম্বার, হ্যাঁ। নিম্নলিখিত মানে উল্লেখিত কোনটি ভারতীয় সংবিধানের 51A ধারায় অন্তর্ভুক্ত হয়েছে? 51A তে মৌলিক কর্তব্য অন্তর্ভুক্ত করা হয়েছে। ঠিক আছে যশিকা? ওকে, তো এগুলাকে মানে জিকেটাকে নিয়ে যত আলোচনা করবি তত মানে মনে থাকে, বুঝছিস তো? ইংরেজি তো ধর, ইংরেজি হোক, জিআই হোক, অঙ্ক হোক, 2 দিন পরে দাঁড়া তো একটু ফোন আছে। হ্যালো। হুম। হুম। আচ্ছা, বাস ট্রেনে তো আছে। 200 টাকা করে পড়বে, 600-700 টাকা নেবে 3 জনের। হুম। 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 এরপরে হচ্ছে 7 নম্বরটা। বল 7 নম্বরটা কি হবে? জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনায় কর্তৃপক্ষের নেতৃত্ব রয়েছে কে? প্রধানমন্ত্রী, তারপর হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী, রাষ্ট্রপতি, তারপর হচ্ছে স্বাস্থ্যমন্ত্রী। জাতীয় দুর্যোগ মানে ন্যাশনাল, যদি ধরো কোনো মানে জাতীয়, যদি ধরো কোনো দুর্যোগ, ধরো ঝড়, তারপরে হচ্ছে দুরবস্থা, অনাহার, এরকম কিছু যদি হয়, তাহলে এটার নেতৃত্বে কে থাকে? প্রধানমন্ত্রী থাকবে, না স্বরাষ্ট্রমন্ত্রী থাকবে, না রাষ্ট্রমন্ত্রী থাকবে, না স্বাস্থ্যমন্ত্রী থাকবে? কোনটা হবে? না, এটার অ্যান্সার হচ্ছে প্রধানমন্ত্রী। বুঝেছিস? বোঝা গেল? এরপরে নেক্সট কোশ্চেন কি বলছে? নিম্নে উল্লিখিত নির্ণায়ক ভোট সংক্রান্ত বিবৃতিগুলির মধ্যে কোনটি অথবা কোনগুলি সঠিক? দেখ কি বলছে প্রথমে এই কোশ্চেনটা। দেখ সিডিএস এক্সামে আসছে। সিডিএস এর ফুল ফর্ম জানিস? এটা হচ্ছে প্রতি বছর নেয় কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস। কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস, বুঝেছিস? এই কম্বাইন্ড ডিফেন্স সার্ভিসটা, এটা হচ্ছে প্যারামিলিটারি যেগুলো রয়েছে, ধরো হচ্ছে বিএসএফ, সিআইএসএফ, তারপরে আইটিবিপি, তারপরে হচ্ছে ধরো এসএসবি, তারপরে আমাদের যেগুলো থাকে, ঠিক আছে? তো এই এই যে পোস্ট গুলো রয়েছে, এদের বড় বড় অফিসার নিয়োগের জন্য এই সিডিএস এক্সামটা হয়। আর একটু আগে যে বললাম এনডিএ, ওটা খালি মিলিটারির জন্য, ঠিক আছে, আর্মিদের অফিসার বানানোর জন্য।
কি বলছে, নিম্নে উল্লিখিত নির্ণায়ক ভোট সংক্রান্ত বিবৃতিগুলির মধ্যে কোনটি অথবা কোনগুলি সঠিক? অধ্যক্ষ বা অধ্যক্ষের দায়িত্ব পালনকারী নির্ণায়ক ভোট দেন। প্রথমে নির্ণায়ক ভোট দেওয়া হয়, তারপরে কি বলছে, সমসংখ্যক ভোট পড়লে নির্ণায়ক ভোট দেওয়া হয়, তারপর হচ্ছে স্থিতিশীলতা বজায় রাখার জন্য, ওকে, স্থিতিশীলতা বজায় রাখার জন্য সবসময় নির্ণায়ক ভোট দেওয়া হয়। নিচের কোডগুলি ব্যবহার করে সঠিক উত্তর লেখো। এটার অ্যান্সার আমি বলে দিচ্ছি, এটার অ্যান্সার হচ্ছে 1 আর হচ্ছে 3। কি বলছে, যে অধ্যক্ষ আর অধ্যক্ষের দায়িত্ব পালনকারী নির্ণায়ক ভোট দেন, আর হচ্ছে সমসংখ্যক ভোট পড়লে নির্ণায়ক ভোট দেওয়া হয়। ক্লিয়ার? এই যে কোশ্চেনগুলো, এগুলাকে আজকে হয়তো এই কোশ্চেনটা প্রথম, ঠিক না? তারপরে যত প্র্যাকটিস করা হবে তারপর দেখবে এই কোশ্চেনগুলো ইজি ইজি আসবে। ডাইরেক্টলি এই কোশ্চেনগুলো যদি দেয় পরীক্ষায়, তাহলে ডিটো এগুলাকেই তুলে দিবে, এগুলাকে অন্যভাবে চেঞ্জ করবে না। তারপর 9 নম্বরটা, নিম্নে উল্লিখিত ভারতীয় সংবিধানের কোন ধারায় ভারত ভূখণ্ডের মধ্যে আইনের দৃষ্টিতে সমতা বা আইনের সমূহ কর্তৃক সমভাবে রক্ষিত হওয়ার অধিকার সুনিশ্চিত করা হয়েছে? মানে আইনের চোখে সবাই সমান, ঠিক না? এটা কত নং ধারায় রয়েছে বল? 14 নং, 14 নং ধারায় আছে, 15 নং ধারায় আছে, 16 নং ধারায় আর 22 নং ধারায়। আইনের চোখে সমান, সবাই সমান কত নং ধারায় আছে? 14 নং ধারায়, ঠিক না? এটাই হবে অ্যান্সার। তারপরে নেক্সট, আইনি ইতিবাচক তথ্যের বিকাশ ঘটিয়েছিলেন কে? আইনি ইতিবাচক তত্ত্বের বিকাশ ঘটিয়েছিলেন কে? টি.এইচ. গ্রিন, থমাস হবস, তারপর হচ্ছে জন অস্টিন, তারপর হচ্ছে পবিত্র দেবরে। কোনটা হবে? থমাস হব না, এটা হচ্ছে জন অস্টিন। আইনি ইতিবাচক তত্ত্বের। হুম। তারপরে নেক্সট কোশ্চেন, এই সব কোশ্চেনগুলো কিন্তু সিডিএস এক্সামে আসছে, যেগুলো গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে এই এক্সামগুলো দেওয়া হয়, ঠিক আছে? 21 থেকে টোটাল 23 বছর পর্যন্ত সময় থাকে এগুলো দেওয়ার জন্য। আর যারা এসসি এসটি থাকে তাদের 28 বছর পর্যন্ত তারা দিতে পারে। নেক্সট, মানব বিকাশে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি প্রাথমিকভাবে আন্তর্জাতিক শ্রম সংস্থাটি দ্বারা প্রস্তাবিত হয়েছিল এবং স্বাস্থ্য, শিক্ষা, খাদ্য, জল সরবরাহ, স্যানিটেশন এবং আবাসনের উপর জোর দিয়েছিল? কল্যাণ পদ্ধতি, প্রাথমিক প্রয়োজন পদ্ধতি, তারপরে কি বলছে, আয় পদ্ধতি, তারপর হচ্ছে সামর্থ্য পদ্ধতি। কোনটা হবে? বি নাম্বারটা, না বি নাম্বারটা, প্রাথমিক প্রয়োজন পদ্ধতি। ওকে, প্রাথমিকভাবে যেটা মানে মানে প্রথম অবস্থায় যেটুকু দরকার পড়ে সেটার যোগান দেওয়া, এটাকে প্রাথমিক প্রয়োজন পদ্ধতি বলা হয়। নেক্সট, নিম্নের কোনটি কেন্দ্রীকরণের বৈশিষ্ট্য নয়? জাতীয় ঐক্য, অভিন্নতা, তার সমৃদ্ধি, তারপর হচ্ছে স্বাধীনতা। কোনটা হবে? অভিন্নতাটা কি করে হলো? কেন্দ্রীকরণ মানে বুঝিস? কেন্দ্রীকরণ মানে কি বলতো? কেন্দ্রীকরণ মানে হচ্ছে, ধরো এটা একটা ধরো এলাকা, ঠিক না? এটা একটা এলাকা, এবার এটার কেন্দ্রবিন্দু কি হবে? এটা হবে, ঠিক না? এবার কেন্দ্রীকরণ মানে কি, এখানে যে মানে যেমন আমাদের ভারতের কেন্দ্র কোথায়? দিল্লি, হয় কি না? এবার দিল্লিতে যারা বসে আছে তাদের কথা কি করবে? তাদের কথা সবাইকে শুনতে হবে। তাহলে এটা এটা কি করে মানুষ শুনবে? অভিন্নতা, যদি মানুষ যদি ভিন্ন ভিন্ন চিন্তাধারা নিয়ে চলে, তাহলে কি মানে কেন্দ্রের দিকে সবাই কেন্দ্রীকরণ মানে হবে বলতো? যশিকা বল, কেন্দ্রীকরণের দিকে তারা চিন্তাধারা নেবে? নিশ্চয়ই নেবে না। কারণ বিভিন্ন বিভিন্ন চিন্তাধারা,
কেউ কেউ ধর আহ, অভিন্নতা মানে কি, মানে অভিন্নতা যাতে মানে ভিন্নতা যাতে না হয়, হয় কি না, ওটাকেই তো অভিন্নতা বলে, তাই কি না? ভিন্ন মানে তো বিভিন্ন, বিভিন্ন ধরনের চিন্তাধারা, কেউ বলবে না আমি এখানে থাকবো না, না আমি ওখানে যোগ দিব না, হয় কি না? তার মানে অভিন্নতাটা থাকবে। জাতীয় ঐক্য মানে সবাই কি ঐক্যবদ্ধ বজায় রাখবে। সমৃদ্ধি মানে কি, বৃদ্ধি মানে সঠিক, সবাই কি করবে, কোনো না কোনো কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। আরেকটা হচ্ছে স্বাধীনতা। স্বাধীনতা ধরো তোকেই ধরো, কাউকে ধরো স্বাধীনতা দিয়ে দেওয়া হয়ে গেল, ঠিক না, সবাইকে ধরো স্বাধীনতা দিয়ে দিল, তো স্বাধীনতা দিলে তো মানুষ তো কি করবে, ওই উপর মহলের কথা নিশ্চয়ই শুনবে না। হ্যাঁ, নিজের নিজের রাজত্ব দেখাবে। সুতরাং এবার চারটা অপশনের মধ্যে কোনটা অপশন তোর ঠিক মনে হচ্ছে, যেটা যে কেন্দ্রীকরণের বৈশিষ্ট্য নয়? হুম, স্বাধীনতা, অবশ্যই স্বাধীনতাটাই হবে, মানে স্বাধীনতা দেওয়া যাবে না, বুঝেছিস তো, হয় কি না? যেমন আহ, আমাদের যেরকম কেন্দ্রীকরণ মানে কি, ধরো মানে উপরে যেটা নিয়ম চলছে সেটা আমাদেরকেও মেনে চলতে হবে, হয় কি না? এই মানুষের সাথে মারামারি করা যাবে না, চুরি করা যাবে না। এবার স্বাধীনতা ধরো দিয়ে দিল, চুরি করা যাবে, চুরি করলেও কোনো দোষ হবে না, হবে কি না? চুরি করলেও ধরো কারো কোনো সাজা হবে না, তাহলে তো ও তো ইচ্ছা মতো কাজ করবে, কি ঠিক কিনা বল? এই হলো বুঝলি। এরপরে নেক্সট, ভারতীয় সংবিধানের 231 নং ধারা অনুসারে দুই বা ততোধিক রাজ্যের জন্য একটি হাইকোর্ট স্থাপনের ক্ষমতা দিয়েছে কে? সংসদ, সুপ্রিম কোর্ট, ভারতের রাষ্ট্রপতি, আর হচ্ছে কেন্দ্রীয় ক্যাবিনেট। কোনটা হতে পারে? ভারতীয় ভারতের ভারতের সংবিধানের 231 নং ধারা অনুসারে, তার মানে আমাদের কি কত নং ধারাটা জানতে লাগবে? 231 নং ধারা, ঠিক কি না? হুম, এবার 231 নং ধারাটা আজকে তোরা দেখ, ক্লিয়ার? কি বলছে, ভারতের সংবিধানের 231 নং ধারা অনুসারে দুই বা ততোধিক রাজ্যের জন্য একটি কি করতে হবে, হাইকোর্ট স্থাপনের কথা দিয়েছে। সেটা কে দিয়েছে? এটা দিয়েছে হলো সংসদ। ক্লিয়ার? বোঝা গেল? হুম, কোশ্চেন গুলা কিন্তু এত মানে আহ, কঠিনও নয়, অথবা কি কয় সহজও নয়, হয় কি না? কোশ্চেন গুলো যত মানে আজ কোনো কোনো কোশ্চেন কি হচ্ছে কঠিন বলে মনে হচ্ছে, কারণ সেই কোশ্চেন গুলাকে আমরা পড়ি নাই, ঠিক কি না? আর কিছু কিছু কোশ্চেন গুলাকে পড়ছি, সেই কোশ্চেন গুলাকে আমাদের কঠিন বলে মনেই হচ্ছে না। যেমন এই যে একটু আগে যে করলাম, যে কত নং ধারা, মানে এই যে এটা, 14 নং ধারাটা, এটা কিরকম, এক কথায় কি বলে, আইনের চোখে সবাই সমান, তাই না? এটা হওয়ার কথা, কিন্তু এটা না দিয়ে কি দিল, ব্যাখ্যা করে দিল, দিল কিনা দেখ, কি দিছে, যে নিম্নে উল্লেখিত ভারতীয় সংবিধানের কোন ধারায় ভারত ভূখণ্ডের মধ্যে আইনের দৃষ্টিতে সমতা বা আইন সমূহ কর্তৃক সমভাবে রক্ষিত হওয়ার অধিকার সুনিশ্চিত করা হয়েছে কত নং ধারায়? বুঝেছিস কি বললাম? তো কোশ্চেন গুলাকে খালি একটু খালি ঘুরিয়ে পেঁচিয়ে দিয়েছি, বুঝছিস তো? এরপরে নেক্সট 15 নম্বর, সংসদে একটি সাধারণ বিল প্রবর্তন করার সময় নিচে কোনটি প্রস্তাব করা যায় না? যে বিলটি বিবেচনা নেওয়া হোক, কি বলছে, যে যে বিলটি বিবেচনা নেওয়া হোক, জনমত নেওয়ার জন্য বিলটি প্রকাশিত হোক, বিলটি সিলেক্ট কমিটিতে পাঠানো হোক, বিলটি যৌথ কমিটির কাছে পাঠানো হোক, অন্য পক্ষের সম্মতি ছাড়াই। আর কি হবে? কি বলছে, সংসদে একটি সাধারণ বিল প্রবর্তন করার জন্য বা প্রবর্তন করার সময় নিচের কোন প্রস্তাবটি করা যায় না? ঠিক আছে, সেটা হচ্ছে সি নাম্বার, বিলটি সিলেক্ট কমিটিতে পাঠানো হোক, মানে ওটাতে পাঠানো যাবে না। বুঝেছিস কি বললাম? ওকে, এরপরে নেক্সট 16 নম্বর,
সংসদের 44তম সংশোধনের মাধ্যমে নিচের কোনটি বাতিল হয়েছে? শোষণের বিরুদ্ধে অধিকার, সম্পত্তির অধিকার। গুড। সম্পত্তির অধিকারটা 44তম সংশোধনের মাধ্যমে বাতিল করা হয়ে গেছে। গুড। তারপর নেক্সট, নিম্নে উল্লিখিতদের মধ্যে কে সংবিধান কার্য পর্যালোচনা সংক্রান্ত জাতীয় কমিশনের চেয়ারম্যান ছিলেন? বিচারপতি এম.এন. কি বলছে ভেঙ্কটাচালিয়া, বিচারপতি জে.এস. ভার্মা, বিচারপতি রঙ্গনাথ মিশ্র, বিচারপতি ওয়াই.কে. সুব্রমণ। কোনটা হবে? না, এটা অ্যান্সার হচ্ছে বিচারপতি এম.এন. হ্যাঁ, বিচারপতি এম.এন. ভেঙ্কটাচালিয়া। ওকে, তারপরে নেক্সট, তারপরটা কি বলছে? কি বলছে? কেন্দ্র রাজ্য সম্পর্কিত এম.এম. পাঞ্চি কমিশন কেন্দ্রীয় সরকারের বিবেচনার জন্য সংরক্ষিত একটি বিল নিষ্পত্তির জন্য সময় সুপারিশ করেছে 4 মাস, 6 মাস, 8 মাস আর হচ্ছে 5 মাস। এটা কি হতে পারে? এটা হচ্ছে 6 মাস। হ্যাঁ, যে কেন্দ্র রাজ্য সম্পর্কিত এম.এম. পাঞ্চি কমিশন কেন্দ্রীয় সরকারের বিবেচনার জন্য সংরক্ষিত একটি বিল নিষ্পত্তির জন্য সময় সুপারিশ করেছে হচ্ছে 6 মাস। মানে কোনো বিলকে 6 মাসের ভিতরে কি করতে হবে? নিষ্পত্তি করতে হবে। তারপর নেক্সট কোশ্চেন, এই যে কোশ্চেনগুলা, এই যে 19 নম্বর কোশ্চেনটা, এই কোশ্চেনগুলাকে কিন্তু একটু বুঝে বুঝে করতে লাগে, ঠিক আছে? এই কোশ্চেনগুলোকে ভালো করে মনে রাখতে লাগে, এই কোশ্চেনগুলো ডিটেইলি দিয়ে দেয়। হ্যাঁ, এই কোশ্চেনগুলো অত সহজে মনেও থাকে না। কি বলছে দেখ, নতুন রাজ্যের সৃষ্টি, মানে নতুন রাজ্য, যেমন এই যে আমাদের ধরো কুচবিহার রাজ্যটা, এটা দিয়ে অনেক কিছু শেখা যায়, মানে শিখতে পারবা। অনেক মানুষই চাচ্ছে যে মানে কুচবিহারটা রাজ্য হোক, হয় কি না? কি বলছে? নতুন রাজ্যের সৃষ্টি বা রাজ্যের সীমানা পরিবর্তন সংক্রান্ত নিচের বিবৃতি কোনটি বা কোনগুলি সঠিক? ভারতের সংবিধানের 368 নং ধারা অনুসারে সংসদে একটি সংশোধনী আনতে হবে। সংসদে সংশোধনী হওয়ার পর অর্ধেক রাজ্যের অনুমোদন প্রয়োজন। সংসদের উভয় কক্ষে সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় আইন পাশ হওয়া দরকার। আর নিচের কোডগুলি ব্যবহার করে। কি বলছে? কেবলমাত্র এ 1 নম্বর আর 3 নম্বরটা ঠিক, কেবলমাত্র 2 নম্বরটা ঠিক, কেবলমাত্র 3 নম্বরটা ঠিক, কেবলমাত্র 2 আর 3 ঠিক। তাহলে কি হতে পারে? হুম হুম এটার অ্যান্সার হচ্ছে 1 আর হচ্ছে 3। কি বলছে? যে ভারতীয় সংবিধানের নতুন রাজ্য যদি তৈরি করতে হয়, ঠিক আছে? নতুন রাজ্য যদি তৈরি করতে হয় তাহলে কত নং ধারা, ধারাতে এটার বর্ণনা করা আছে বলতো? 368 নং ধারা। ক্লিয়ার? এবার কি করছে? যে ভারতীয় সংবিধানের 368 নং ধারা অনুসারে সংসদে একটি সংশোধনী আনতে হবে। ক্লিয়ার? মানে যে তুমি যে ওটাকে রাজ্য হিসেবে চাও, তার একটা তোমাকে কি হতে হবে? অবশ্যই মানে রিপোর্ট লিখতে হবে যে এটার জন্য আমি এটাকে কি করতে চাই? রাজ্য বানাতে চাই। সংসদের উভয় কক্ষে সাধারণ সংখ্যাগরিষ্ঠতায়, ওকে, আইন পাশ হওয়া দরকার। এটা এই দুইটা হলো তোমাদের অ্যান্সার। 20 নম্বর, বল কি হবে? যে পঞ্চায়েত রাজ সম্পর্কিত নিচের কোন বিবৃতিগুলি সঠিক? প্রত্যেক নির্বাচনের মাধ্যমে পঞ্চায়েতের সব আসন পূর্ণ করা হয়। গ্রামের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত ব্যক্তিদের নিয়ে গ্রাম সভা গঠিত হয়। প্রত্যেক রাজ্যের আইন পাশের মাধ্যমে পঞ্চায়েতের চেয়ারম্যান নির্বাচিত হয়। ভারতের সব রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা আছে। কোনটা হবে? 1 আর 4, 1 2 3, 2 3 না 2 3 4? হুম, দেখ, পঞ্চায়েতের
পঞ্চায়েত ব্যবস্থা যেটা রয়েছে সেটা প্রত্যেক নির্বাচনের মাধ্যমে করা হয় কি না? পঞ্চায়েত হোক, প্রধান হোক, তারপরে যাই হোক না কেন সেটা কিন্তু নির্বাচনের মাধ্যমেই করা হয় কি না? সুতরাং ১ নম্বরটা ঠিক আছে। কি? হয় কি না? আর গ্রামের ভোটার তালিকা অন্তর্ভুক্ত ব্যক্তিদের নিয়ে গ্রাম সভা গঠিত হয় কি না? এটা ঠিক। মানে সঠিক পঞ্চায়েতি রাজ, যে পঞ্চায়েত যে আমাদের গ্রামের পঞ্চায়েত প্রধানগুলো যে কি করে আমাদের উপর যে শাসন কার্য চালায়, ঠিক কি না? এটার কারণ কি? মানে এটার উপরে যে বিবৃতিগুলো আছে সেটা কোনটা ঠিক, বা পঞ্চায়েত হতে গেলে কি কি করতে হবে? প্রত্যেক নির্বাচনের মাধ্যমে পঞ্চায়েতের সব আসন পূর্ণ করাও হয়। পঞ্চায়েত হোক, প্রধান হোক, এরা তো নির্বাচনের মাধ্যমে ভোট দিয়েই তো এরা হয়, তাই না? তারপরে কি বলছে? গ্রামের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত ব্যক্তিদের নিয়ে গ্রাম সভা গঠিত হয়। এটা ঠিক। তারপরে কি বলছে? যে প্রত্যেক রাজ্যের আইন পাশের মাধ্যমে পঞ্চায়েতের চেয়ারম্যান নির্বাচিত হয়। হুম, এটা ঠিক। এবার এই যে কথাটা, এখানে কিন্তু বি নাম্বার অপশনটা আমি দেখলাম রাইট আছে। ক্লিয়ার? হুম। এবার এটার আমাদের তোমাদের কোশ্চেন হচ্ছে ভারতের সব রাজ্যে কি বলছে, দেখ ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা আছে। কি বলছে? ত্রিস্তরীয়। এই কথাটা কিন্তু খুবই জানা জরুরি, যে ভারতের যে রাজ্য, না না পঞ্চায়েত, না না, এই যে এটা যে আছে, ঠিক কি না, ত্রিস্তরীয়, এটাকে আমাদেরকে আগে জানতে হবে, তারপরে এটাকে আমরা হ্যাঁ অথবা না বলতে পারবো। বুঝেছিস? এবার যেমন এই যে আহ, রাজ্য মানে কি, ইউনিয়ন টেরিটরি হতে পারে, কেন্দ্রশাসিত রাজ্য বলে না, হয় কি না? কেন্দ্রশাসিত অঞ্চল যে থাকে ওগুলোতেও থাকতে পারে, কিন্তু ওগুলোতে তো আবার ত্রিস্তরীয় ব্যবস্থা হয় না, ওগুলোতে তো ভোটই হয় না, হয় কি না? রাষ্ট্রপতি শাসন জারি হয় ওগুলোতে। কি বুঝছিস কি না এই কথা? এটা এই জন্য বি নাম্বারটা ঠিক আছে। এবার বল ২১ নম্বরটা কি বলছে? নিম্নলিখিত বিবৃতিগুলির কোনটি বা কোনগুলি সঠিক? পঞ্চায়েত নির্বাচন পরিচালনা করে রাজ্য নির্বাচন কমিশন। রাজ্য নির্বাচন কমিশনার নিযুক্ত হন ভারতের প্রধান নির্বাচন কমিশনার দ্বারা। আর রাজ্যের আইনসভার ক্ষমতা আছে পঞ্চায়েত সংক্রান্ত যে কোনো বিষয়ে আইন তৈরি করার। আর কি বলছে? কেবলমাত্র ২, কেবলমাত্র ১ আর ২, কেবলমাত্র ১, ২, ৩ আর কেবল ১ আর ৩ রাইট। কোনটা? এটার অ্যান্সার হচ্ছে কেবলমাত্র ১ আর ৩। পঞ্চায়েত নির্বাচন পরিচালনা করে রাজ্য নির্বাচন কমিশন। মানে যেমন আমাদের পঞ্চায়েতে ভোট যেগুলো হয়, এগুলা কিন্তু আমাদের রাজ্য সরকার হ্যান্ডেল করে, বুঝেছিস? তো রাজ্য নির্বাচন কমিশনার, এটা ঠিক আছে। তারপরেরটা হচ্ছে রাজ্য আইনসভার ক্ষমতা আছে পঞ্চায়েত সংক্রান্ত যে কোনো বিষয়ে আইন তৈরি করা, মানে আইনসভার ক্ষমতা। তো এটার অ্যান্সারটা এখন ডি নাম্বারটা। ২২ নম্বরটা পর, ডিউটি পর ২২ নম্বর কি বলছে? হুম, 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 হুম। কোনটা হবে? কি বলছে? নিম্নে উল্লিখিত কোনটি কেন্দ্রীয় ক্যাবিনেট সংক্রান্ত ব্যাখ্যা সঠিক নয়? কি বলছে? এটি সংসদের অংশ। বলছে এটি সংসদের অংশ। এটাই অ্যান্সার, হ্যাঁ, এখানে এটাই মাথায় রাখবা। এটি সংসদের অংশ, তার মানে নয়। ঠিক আছে? মানে কেন্দ্রীয় ক্যাবিনেট সংক্রান্ত যেটা আছে সেটা সংসদের অংশ নয়। ওকে? এটা এগুলা আমরা মানে কি কারণে, যদি কেউ ধরো বললো যে এটার কারণটা কি, তুই কিন্তু অত সহজে এটা বলতে পারবি না। কারণ কি, তুই এটা নিয়ে অনেকদিন, মানে এটা নিয়ে ফুললি পড়িস না, হয় কি না বল?
কেউই পড়ি নাই, আমাদের যতটুকু দরকার পড়ে ততটুকুই পড়ি। তো যার জন্য এটাকে যত প্র্যাকটিস করবি, যত বিভিন্ন বই ঘাটবি, তত তোর অ্যান্সার গুলা ইজি হয়ে আসবে। যেমন এই আজকে তুই দেখবি যে কি বলছে, নিম্নে উল্লেখিত কোনটি কেন্দ্রীয় ক্যাবিনেট সংক্রান্ত ব্যাখ্যা সঠিক নয়। কি বলছে, এটি সংসদের অংশ, এটি সংসদের প্রতি দায়িত্বশীল, এটি যতক্ষণ সংসদের আস্থা থাকে ততক্ষণ ক্ষমতা ভোগ করে, সংসদের বাইরের কোনো ব্যক্তি কখনো ক্যাবিনেট সদস্য হিসেবে নিযুক্ত হতে পারে না। তো এটা অ্যান্সার হচ্ছে এটি সংসদের অংশ। এখানে লেখা আছে, এটা মানে ভুল, এটা ঠিক নয়, মানে এটা সঠিক নয়, নয় হবে, হ্যাঁ। তার মানে হ্যাঁ, হ্যাঁ, মানে কেন্দ্রীয় ক্যাবিনেট যেটা মানে উম, আইন মানে মিশনটা রয়েছে সেটা কিন্তু কি নয়, এই সংসদের অংশ নয়। হুম, নেক্সট, পার্লামেন্টের গঠন সম্পর্কে নিচের কোন বিবৃতিটি সঠিক নয়? গঠন সম্পর্ক, রাজ্যসভা আর রাজ্যগুলির প্রতিনিধি দ্বারা রাজ্যসভা রাজ্যগুলির প্রতিনিধিরা সরাসরি জনগণের দ্বারা নির্বাচিত হন। লোকসভায় কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিনিধিরা সরাসরি জনগণের দ্বারা নির্বাচিত হন। রাজ্যসভায় 12 জন মনোনীত সদস্য থাকেন। লোকসভায় তপশিলি জাতি আর একটা হচ্ছে উপজাতির জন্য আসন সংরক্ষণ আছে। এবার কি হতে পারে? হুম, এটার অ্যান্সার হচ্ছে এ নাম্বারটা, এ নাম্বারটা এর। রাজ্যসভায় রাজ্যগুলির প্রতিনিধিরা সরাসরি জনগণের দ্বারা নির্বাচিত হন। ঠিক আছে, মানে এটাই ভুল আছে। ঠিক আছে, রাজ্যসভায় রাজ্যগুলির প্রতিনিধিরা, ঠিক আছে, সরাসরি জনগণের দ্বারা প্রতিনিধি মানে নির্বাচিত হন না। ক্লিয়ার? রাজ্যসভা তো ওটা তো উপরাষ্ট্রপতি করেন না, হয় কি না? তো এটা হচ্ছে রাজ্যসভায় রাজ্যগুলির প্রতিনিধিরা সরাসরি জনগণের দ্বারা নির্বাচিত হন। ধরো কি হলো, যেমন ধরো আহ, ধরো যে বিধানসভা লোক মানে বিধানসভা ভোট হয়, হয় কি না? বিধানসভায় তো সেটাই তো হয় না রাজ্যসভা, হয় কি না? লোকসভাটা তো আলাদা, লোকসভা কেন্দ্রীয় ভোট যেটা বলে। হলো, বুঝছিস তো? এবার ধরো সরকার পক্ষের মানে সরকার পক্ষ মানে বুঝিস তো, যেটা ধরো ভারতে শাসন কার্য চালাচ্ছে বর্তমানে, ঠিক না? এবার ওখানে যদি কোনো মানে মন্ত্রী ধরো ভোট দিয়ে ধরো হেরে গেল, তাহলে এরকম নয় যে ও বাতিল হয়ে গেল। ঠিক আছে, যেহেতু পুরো শাসন কার্যটা ওরা চালাচ্ছে, তো ওরা কি করতে পারে, কি জনগণের দ্বারা নির্বাচিত না হলেও ওরা যে কোনো একটা ওকে আসন দিতে পারে, এরকম অনেক উদাহরণ আছে। বুঝেছিস তো কি বললাম? হুম, পরেরটা করতে পারবো না। 25 নম্বরটা দেখ কি বলছে, ভারতের উপরাষ্ট্রপতি সম্পর্কে নিম্নের কোন বিবৃতিটি সঠিক নয়? তিনি পুনর্নির্বাচিত হওয়ার যোগ্য নন, তার বয়স 35 বছরের কম হবে না, সংসদের উভয় কক্ষের সদস্যদের নিয়ে গঠিত নির্বাচন সংস্থার দ্বারা তিনি নির্বাচন হন, তার কার্যকাল হলো 5 বছর। কি হবে বল? তিনি পুনর্নির্বাচন হওয়ার যোগ্য নন। কেন হবে না? অবশ্যই হবে, হয় কি না? তো এটাই হচ্ছে অ্যান্সার, এ নাম্বারটাই। হ্যাঁ, এই নাম্বারটা। উপরাষ্ট্রপতি ধরো তিনি পুনর্নির্বাচিত হতেই পারেন, হয় কি না? 5 বছরের জায়গায় সে 10 বছর থাকতে পারে। অনাস্থা প্রস্তাব আনা যায় যার বিরুদ্ধে? একজন ব্যক্তি, মন্ত্রী, মন্ত্রিসভা, প্রধানমন্ত্রী, একটি রাজনৈতিক দল। কোনটা? অনাস্থা, হ্যাঁ, অনাস্থা প্রস্তাব আনা যায়, এটা হচ্ছে মন্ত্রিসভার বিরুদ্ধে। বুঝেছিস? অনাস্থা প্রস্তাব মানে মানে কাউকে তুমি দোষারোপ মানে কোনো কিছু একটা বিষয় তুলে ধরতে পারবি, যেটা ধরো তোর ব্যক্তিগত মত, হয় কি না? বুঝলি কি বললাম? হুম, হুম, হুম। তারপরে
সংবিধান দিবস কবে পালিত হয়? এটা এটা কোথায় আসছে বলতো? দেখ কোন এক্সামে আসছে। সিআইএসএফ এসি এক্সামে আসছে। এসি মানে বুঝিস তো? কি বলতো এসি মানে? অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট। বুঝেছিস? ওর 3টা স্টার থাকবে। তারপরে হচ্ছে ফিতা থাকে না। বুঝেছিস? এটা থাকবে না। আর এটা যাদের থাকে এটাকে বলে ইন্সপেক্টর। বুঝেছিস? তো এই এক্সামে আসছে। বল, সংবিধান দিবস কবে পালন করা হয়? ধ্যাৎ, 26শে নভেম্বর। হ্যাঁ, 26শে নভেম্বর। তারপরে নেক্সট, গ্রাম সভার অর্থ নির্দিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে গঠিত একটি সংস্থা। গ্রাম সভার অর্থ নির্দিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে গঠিত একটি সংস্থা। কি বলছে? পঞ্চায়েত ক্ষেত্রের মধ্যে গ্রামের স্তরে একটি গ্রাম সম্পর্কিত ভোটার, পঞ্চায়েত এলাকার মধ্যে ওয়ার্ডের ভোটার, পঞ্চায়েত এলাকার মধ্যে সিভিক সংস্থার ভোটার, আর স্থানীয় সংস্থার অন্তর্ভুক্ত বিভিন্ন গ্রামের ভোটার। এটা অ্যান্সারটা জানিয়ে রাখো। এটা অ্যান্সার হচ্ছে পঞ্চায়েত পঞ্চায়েত ক্ষেত্রের মধ্যে গ্রাম স্তরে একটি গ্রাম সম্পর্কিত ভোটার। এটাকে মনে রাখার চেষ্টা করো। কোশ্চেনগুলো কিন্তু এত সহজ নয়, বুঝছিস তো? কোশ্চেনগুলো কিন্তু মাধ্যমিক লেভেলের নয়। এটা এটা মাধ্যমিক, হায়ার সেকেন্ডারি, এমনকি গ্রাজুয়েশন লেভেলেরও আছে কোশ্চেন। বুঝেছিস তো? শুধু একটা কোশ্চেন নাই কিন্তু। কত লাস্ট কয়টা কোশ্চেন আছে আমি বলে দিই সংবিধান থেকে। এখানে যদি 1078টা কোশ্চেন আছে, 1078টা কোশ্চেন সংবিধান থেকে। হ্যাঁ, সংবিধান থেকে এই 1078টা কোশ্চেন যদি মানে রিভিশন করতে পারে তাহলে অধিকাংশ মানে সংবিধান সম্পর্কে তোর ধারণা চলে আসবে। বুঝেছিস? আর কিছু কিছু কোশ্চেন আবার রিপিটেড আছে। মাথায় ঢুকলো কি বললাম? হুম। তারপর নেক্সট 30 নম্বর, নিম্নে উল্লেখিতগুলির মধ্যে কোন তপশিলীদের জন্য জাতীয় কমিশনের ক্ষমতা নয়? মানে কোন তপশিলদের জন্য জাতীয় কমিশনের ক্ষমতা নয়? তপশিলদের সুরক্ষার জাত সমস্ত বিষয়ের তদন্ত করা, তপশিলদের স্বার্থ সম্পর্কিত যে কোনো নির্দিষ্ট অভিযোগের তদন্ত করা, তপশিল জাতির উন্নতির জন্য রিপোর্ট তৈরি করা, তপশিল জাতির সংক্রান্ত বিষয় তদন্তের জন্য বিচার বিভাগীয় তদন্তের উদ্যোগ নেয়। কোনটা মনে হচ্ছে যে নয়? এটা ঠিক নয়। এটার অ্যান্সারটা হচ্ছে ডি নাম্বার। কোনো একটা জাতিকে নিয়ে তুই মানে করতে পারবো, সবার জন্য সমান অধিকার থাকবে। মানে যার যেটা অধিকার সে তার প্রাপ্য থাকবে। তপশিল জাতি সংক্রান্ত বিষয় তদন্তের জন্য বিচার বিভাগীয় তদন্তের উদ্যোগ নেওয়া, এটা না। বুঝেছিস তো? তারপরে 31 নম্বর, বল কি? ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচিত হন যে সদস্যদের নিয়ে গঠিত নির্বাচক সংস্থার দ্বারা। লোকসভা। মানে কোশ্চেনটা হচ্ছে ভারতের উপরাষ্ট্রপতি কাদের দ্বারা নির্বাচিত হন? লোকসভা, না রাজ্যসভা, না সংসদের উভয় কক্ষ, না উভয় কক্ষের সাথে রাজ্য রাজ্য আইনসভা গঠিত? কোনটা হবে? এবার ভারতের উপরাষ্ট্রপতিকে নির্বাচন করেন হচ্ছে সংসদের উভয় কক্ষ। বুঝেছিস? সংসদের উভয় কক্ষ। হুম। তারপরে নেক্সট কোশ্চেন, সরকারিয়া কমিশন নিযুক্ত হয়েছিলেন কিসের জন্য? কেন্দ্র রাজ্য সম্পর্ক, তারপরে কি বলছে নির্বাচন সংস্কার, তারপর হচ্ছে বিচার বিভাগীয় সংস্কার, তারপর হচ্ছে রাজনৈতিক সংস্কার। বল কোনটা? হুম। সরকারিয়া কমিশন নিযুক্ত হয়েছিল হলো কেন্দ্র রাজ্য সম্পর্কের জন্য। বুঝেছিস তো? এই কোশ্চেনটা আগে পেয়েছিস কোনোদিন? না, এই কোশ্চেন গুলাকে কিন্তু দেখ, কোশ্চেন গুলা কিন্তু আগে আমরা জানি নাই, দেখিও নাই, ঠিক না? যার জন্য কি হচ্ছে অসুবিধা লাগবে।
তো কোশ্চেন গুলো কিন্তু খুবই ইজি আর খুবই হচ্ছে ইম্পর্টেন্ট টাইপ কোশ্চেন। বুঝছিস কি বুঝিস নাই? যে বিষয়ে রাজ্যসভা ও লোকসভা সমান ক্ষমতার অধিকারী সেটা কোনটা? নতুন সর্বভারতীয় চাকরি সৃষ্টি, সংবিধান সংশোধন, সরকার অপসারণ, তারপর ছাঁটাই প্রস্তাব, কোনটা? যে বিষয়ে রাজ্যসভা আর লোক, হ্যাঁ, সংবিধান সংশোধন। সেটা রাজ্যসভা আর লোকসভা দুজনেরই ক্ষমতা আছে, ভুল ধরিয়ে দেওয়ার ক্ষমতা সবার আছে, হয় কি না? নেক্সট এটা বলো, নিম্নলিখিত মৌলিক অধিকারগুলির মধ্যে কোনটি বৈষম্যের এক রূপ হিসাবে অস্পৃশ্যতার বিরুদ্ধে সুরক্ষা হিসাবে জড়িত? কোনটা? শোষণের বিরুদ্ধে অধিকার, স্বাধীনতার অধিকার, সাংবিধানিক প্রতিবিধানের অধিকার, আর হচ্ছে সাম্যের অধিকার। শোষণের বিরুদ্ধে অধিকার, অস্পৃশ্যতা দূরীকরণ, মানে সেটার অ্যান্সার হচ্ছে সাম্যের অধিকার। হুম, মানে সেটা এক- হুম হুম হুম। দেখ কোন কোশ্চেন আসছে, বুঝেছিস? বলতো এটার পুরো নাম কি? বল। এবার দিবি এটা এক্সাম? জুনে ছাড়বে, জুনে ছাড়বে, কলকাতায় হয় এটা এক্সাম। হুম। তো এটা এক্সামটা তো এটা হয় না, এক্সামটার নাম হচ্ছে ইউপিএসসি, এরা কন্ডাক্ট ইউপিএসসি দিয়েছে আইএস। ভারত, হ্যাঁ হ্যাঁ ইংরেজিতে থাকবে, ইংরেজি থাকবে, হ্যাঁ হ্যাঁ, কি জানি বাংলায় থাকে কি না, ইংলিশেই তো থাকে। হ্যাঁ, ইংরেজিতে থাকে কিন্তু প্রিলিটা মনে হয় বাংলায় থাকে না, দেখি নাই, এবার আমি ফার্স্ট দেওয়ার ইচ্ছা আছে। নেক্সট, ভারতের বিচার বিভাগ শাসন বিভাগ থেকে পৃথকীকরণ উপভোগ করে সংবিধানের প্রস্তাবনা, রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি, সপ্তম তফসিল, তারপর হচ্ছে প্রচলিত অভ্যাস বা অনুশীলন, কোনটা? বিচার বিভাগীয় শাসন বিভাগ থেকে, ভারতের বিচার বিভাগ শাসন বিভাগ থেকে পৃথকীকরণ, শাসন বিভাগ মানে ভারতের বিচার বিভাগ শাসন বিভাগ থেকে পৃথকীকরণ উপভোগ করে, এটা হচ্ছে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি। ওকে, এই কোশ্চেন গুলা কিন্তু আজকে যতটা করাইলাম আমি, ঠিক আছে, এই কোশ্চেন গুলা কিন্তু আমি নেক্সট দিন ধরবো কিন্তু, বুঝেছিস তো? এই কোশ্চেন গুলাকে বারবার যত বেশি প্র্যাকটিস করবি তাহলে তত কিন্তু তোর মানে ইজি হয়ে যাবে, হয় কি না? আর জিকেটাকে এভাবেই করা উচিত, জিকেটাকে এভাবেই করা উচিত প্রতিদিন। আজকে যেহেতু আমার আলাদা কোশ্চেন এখানে পাচ্ছি না, ঠিক আছে, কারণ কি কোশ্চেন যে আজকে যে কোশ্চেনটা আমি নিয়েছি সেই কোশ্চেন সেটটাই কিন্তু অনেক কঠিন, কঠিন সেট, হয় কি না বলতো? কারণ এই কোশ্চেন গুলা মানে জানাটাও অনেকটা কঠিন। প্রিভিয়াস ইয়ারের দেখি কিছু কোশ্চেন যদি জানা থাকে, যে কার কয়টা মনে আছে। ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচার থেকে পাচ্ছি।
বাড়িতে পড়তেছিস তো সকলেই? হুম? কিরে, কেন? দৌড়াদৌড়ির জন্য নাকি? কেন, রান কি হয়েছে? এই, না, হয়ে যাবে হয়ে যাবে। অত কোনো টেনশনই করিস না তুই। একটু খালি প্র্যাকটিসটা কন্টিনিউ রাখ, দেখবি কোনো প্রবলেমই হবে না। এবার চাকরি নিয়ে ছাড় তো, পরে কারটা পরে দেখা যাবে। পারলে পাবি, না পারলে নাই পরে। এবার আগে প্রথমে চাকরিটা নি। কি বলছে প্রথম কোশ্চেন? আমি তো এটা করেছিলাম ডিউটি, হয় কি না? নিম্নলিখিত কোন উপজাতি ভাষাটিকে পশ্চিম বাংলার সরকারি ভাষা হিসেবে অনুমোদিত হয়েছে, যেটিকে ইউনেস্কো দ্বারা বিভিন্ন বিপন্নপ্রায় ভাষা হিসেবে ঘোষণা করা হয়েছে? সাঁওতালি, কুড়ুক, কুড়মালি, আর একটা হচ্ছে সাদ্রি। কোনটা হবে? হুম? সাঁওতালি ছিল নাকি? সাঁওতালি ছিল না? হুম? দাঁড়া একটু। সাদ্রি কেন হবে? সেদিন বলছিলাম না, কুড়ুক ভাষা। বলছিলাম না কুড়ুক ভাষা। তাহলে কুড়ুক ভাষা হচ্ছে এটার অ্যান্সার। ঠিক আছে? এমনি তো আমাদের টিকায় সাঁওতালি ভাষাটাকে তো ভাষা হিসেবে প্রযোজ্য দেওয়া হয়েছে, কিন্তু এখানে কি হচ্ছে, ইউনেস্কো দ্বারা বিপন্নপ্রায় ভাষা হিসেবে। বুঝেছিস তো? মাথায় ঢুকলো কি বললাম? হুম? তারপর নেক্সট, দ্য স্পিরিট অফ ইসলাম এর লেখক কে? আব্দুল ওয়াহাব, তারপর হচ্ছে থিওডর বেক, তারপর হচ্ছে সৈয়দ আহমেদ আলী, তারপরে কি বলছে, মহসিন উল মুলুক। কোনটা হবে? আমরা করেছিলাম সৈয়দ আমির আলী, দ্য স্পিরিট অফ ইসলাম এর লেখক। হুম? কাকে আধুনিক হিন্দি সাহিত্যের জনক বলা হয়? আমি করেছিলাম এটা, বল। হ্যাঁ, হরিশ্চন্দ্র। বোগাজকাইয়ের গুরুত্বপূর্ণ, তার কারণ কি? এটি মধ্য এশিয়া ও তিব্বতের মধ্যবর্তী গুরুত্বপূর্ণ ব্যবসার কেন্দ্র। বেদের প্রকৃত পাঠ এখানে প্রণীত হয়। এখানে যে লিপি যায় তাতে বৈদিক যুগের দেব ও দেবীর নাম পাওয়া যায়, কোনটিও নয়। কোনটা হবে এটা অ্যান্সার? হুম? হ্যাঁ, এটা হচ্ছে মধ্য এশিয়া ও তিব্বতের মধ্যবর্তী গুরুত্বপূর্ণ ব্যবসার কেন্দ্র। বুঝেছিস? কলা ও সংস্কৃতির এলিফ্যান্টা উৎসব ভারতের কোন শহরে অনুষ্ঠিত হয়? নতুন দিল্লি, তিরুবনন্তপুরম, জয়পুর, মুম্বাই। কোনটা? না, এটা মুম্বাই। কলা ও সংস্কৃতির এলিফ্যান্টা উৎসব। ওকে, জেসিকা মাথায় ঢুকতেছে? ভারত কোন দেশে পুনরায় কুন্ডেং মনেস্ট্রি তৈরি করেন? থাইল্যান্ড, শ্রীলঙ্কা, নেপাল, আর একটা হচ্ছে ভুটান। কোনটা হবে? নেপালে। গুড। তারপরে, একটি ১০০ বছর পুরনো ক্লাসিক পাঞ্জাবি কবিতা ইংরেজিতে রূপান্তরিত করেন, যেটিতে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডকে খুনি বৈশাখী হিসাবে অভিহিত করা হয়, এবং এটির আবু ধাবিতে শুভ উন্মোচন হয়। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড দেখার পর কোন ব্যক্তি এই কবিতাটি লেখেন? মনমোহন সিং, খুশবন্ত সিং, লাল সিং দিল, তারপর হচ্ছে নানক সিং। কোনটা হবে? না, নানক সিং। ঠিক আছে, নানক সিং। দেখ, এই যে কোশ্চেন এগুলো আছে, এগুলো তুই আগে পড়েছিস, বুঝছিস কিনা? এবার এগুলোকে যদি তুই রিভাইজ না করিস,
আমারও ক্ষমতা নেই যে আমি তোকে এটা সঠিক অ্যান্সার বলে দিব, হয় কি না? বল। কোশ্চেন গুলো তো এমন নয় যে একদিন পড়লাম সারাটা জীবনের জন্য মনে থাকবে, এমন তো নয়। কোশ্চেন গুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট টাইপ কোশ্চেন, এগুলো বিভিন্ন পরীক্ষায় আসছে, বুঝছিস তো? তারপরে বিবেক বিবেক স্মারক নামে স্বামী বিবেকানন্দের শিক্ষা ও সাংস্কৃতিক কেন্দ্রটি কোথায় অবস্থিত? তেলেঙ্গানা, পশ্চিমবঙ্গ, কর্ণাটক, বিহার, কোথায়? বিবেক স্মারক নামে বিবেক স্মারক নামে স্বামী বিবেকানন্দের শিক্ষা ও সাংস্কৃতিক কেন্দ্রটি অবস্থিত হচ্ছে কর্ণাটক। ওকে। কোন সালে হাওড়া ব্রিজ খোলা হয়? বল। কোন সালে হাওড়া ব্রিজ খোলা হয়? 1943। হ্যাঁ। সত্যজিৎ রায়ের প্রথম সিনেমা পথের পাঁচালী কবে মুক্তি পায়? সত্যজিৎ রায়ের প্রথম সিনেমা 1951, 1955, 1958, 1960, কোনটা হবে? 1955। তো এই কোশ্চেন গুলো কিন্তু আজকে যে কয়টা ওখান থেকে করলাম, ধরো আহ, কি বলে যেন ওটাকে, পলিটি থেকে, সংবিধান থেকে, ঠিক না? তো ওই কোশ্চেন গুলো কিন্তু নেক্সট নেক্সট দিন থেকে আমি কিন্তু প্র্যাকটিস করাবো, বুঝেছিস তো কি বললাম? হুম। হুম। মানে তখন কিন্তু, তখন তো এরকম নয় যে আজকে যেরকম করে বুঝে বুঝে পড়লাম পরের দিন আবার বুঝে বুঝে পড়বো, এরকম নয়। তখন কিন্তু তোমাকে মানে টকাটক অ্যান্সার করে দিতে হবে, বুঝছিস কি বুঝিস নাই? হুম। মাথায় ঢুকলো? আজকে আমি এটা এই জন্যই মানে জিকে ক্লাসটা নিলাম, কারণ কি আজকে মোবাইল দিয়ে হটস্পটটাকে মানে করাচ্ছে, ভাবছিলাম যে আহ, বন্ধ হয়ে যায় নাকি, তো দেখি ঠিকই চলছে 3G মোবাইল দিয়ে। আগে যে মোবাইলটা ছিল আমার, ওই 3G মোবাইলটা দিয়ে